মেলে নিলাম। ফার্স্ট সরকার গঠনই হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সবে মাত্র শুরু, আরও অনেক কিছু দেখার আছে। দেখতে পাবেন মানুষের যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি। স্যার, আজকের এই ব্লাড ডোনেশন যে প্রোগ্রাম, এত বড় একটা অনুষ্ঠান, কি বলবেন আজকের প্রোগ্রাম নিয়ে? দেখুন, আজকের যার স্মৃতির উদ্দেশ্যে প্রোগ্রাম, ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ শহরতলি জেলার সভাপতি ছিলেন। তিনি সভাপতি ছিলেন না, কিভাবে জেলাতে যুব সমাজকে একত্রিত করে কাজ কিভাবে করা যায় উনি দেখিয়ে গেছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে উনি হাওড়া শিবপুরের বিধানসভার দায়িত্বে ছিলেন। তো কিভাবে সিটটা জেতানো যায় তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে উনি সেখানে কাজ করেছেন। কিন্তু এই করোনা মহামারীর জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন সরকারের অপদার্থতার জন্য এই রাজীব বিশ্বাসের মতন তরতারা যুবক তাদেরকে প্রাণ হারাতে হয়েছে। তাই আর যাতে রাজীব বিশ্বাসের মতন তরতাজা যুবকদের যাতে মৃত্যুবরণ না করতে হয়, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে। স্বাস্থ্য পরিষেবা যাতে পশ্চিমবঙ্গের মানুষ সঠিকভাবে পায়, আর যেইভাবে আমরা দেখেছি একের পর এক ঘটনা, অভয়া থেকে শুরু করে বিভিন্ন হসপিটালের, তার যাতে স্বাস্থ্য পরিষেবা যাতে সারা পশ্চিমবঙ্গ, যাতে গরিব মানুষ তারা যাতে সুষ্ঠু পরিষেবা পান তার জন্য নজর রাখা। এবং আজকের এই বিশেষ করে যে রক্তদান শিবির হচ্ছে, আরেকজন আছে পরিমল সাহা, উনিও ভারতীয় জনতা পার্টির জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন। তাকেও অকালে প্রাণ দিতে হয়েছেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। তাই আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে রাজীব দাকে মনে রেখে তার স্মৃতির উদ্দেশ্যে তাকে এই রক্তদান শিবির উৎসর্গ করা, আর বিশেষ করে তার পরিবারের, তার মেয়ে, তার ওয়াইফ, না স্ত্রী এসেছিলেন। আর গতকাল আমাদের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, তার সাথে কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে রাজীব দা এবং রাজীব দার পরিবারের খবর নিচ্ছিলেন নিজে থেকে। তো আজকে আমি তার পরিবারকে জানালাম যে আপনাদের খবর রাজ্য সভাপতি নিচ্ছিলেন, আপনারা কেমন আছেন, আপনার যে ছোট মেয়েটি আছে সেটা নিয়েও চিন্তিত, যে তার রাজীব ওইভাবে অকালে প্রাণ দিয়েছে, একটা মেধাবী ছাত্র, কলেজে উনি পড়াতেন। তো আমরা আজকের এই রক্তদান শিবির যাতে সাফল্যমণ্ডিত হয়, এখনো পর্যন্ত প্রায় প্রচুর রক্তদাতা রক্ত দিয়েছেন। আশা করছি যে টার্গেট যারা এখানকার উদ্যোগটা নিয়েছেন, টার্গেট ফুলফিল হয়ে যাবে। আর আগামী দিনে যাতে রাজীব দাকে মনে রেখে আরো কিছু কার্যক্রম করে, সেটাও আমি ওদেরকে বললাম। এই যে এতদিন ধরে তৃণমূল সরকারের পর এখন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, তাহলে যে টার্গেট গুলো আছে পশ্চিমবঙ্গের জন্য সেগুলো পূরণ করতে পারবে? দেখুন, প্রথম যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, উনি দায়িত্ব পাওয়ার পর যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে যে প্রাইভেট যে হসপিটাল গুলো আছে, সরকারের একটা পলিসি ছিল যে সরকারি হসপিটালে যদি বেড না থাকে, প্রাইভেট হসপিটালের 10% বেড আছে যেগুলোতে ফ্রি পরিষেবা দিতে হবে। এই যে তৃণমূল সরকারের আমলে যে প্রশাসন ছিল, তারা এই হসপিটালগুলোর মাধ্যমে ব্যবসা করে গেছে, কোন রকম ফ্রি যে বেড দেওয়ার কথা দেয়নি। আর প্রথম উনি দায়িত্ব নিয়েই বলেছে যে যেই হসপিটালে পেশেন্টদের অ্যাডমিশন হবে না, ওই 10% যে ফ্রি বেড থাকবে তাতে অবশ্যই দিতে হবে কম্পালসারি। এটা একটা খুব বড় পদক্ষেপ। তারপরে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা দেখেছিলাম বিভিন্ন হসপিটালে রং হয়েছে, কিন্তু ভেতরে ডাক্তার নেই, ভেতরে নার্স নেই, ডাক্তার নার্স আছে তো পেশেন্ট নেই। মানে ওখানকার পরিস্থিতির জন্য যায়নি। আমরা একটা সময় দেখেছিলাম কোন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে হাওড়ায় একটি হসপিটালে সেখানে ডাক্তার নেই, সেখানকার সিকিউরিটি গার্ড স্টিচ করছে।
সেটা নিয়েও আমরা বলেছিলাম যে এমন পরিস্থিতি যে স্বাস্থ্য পরিষেবা যেখানে ডাক্তার বা কম্পাউন্ডার নেই, যে কেয়ারটেকার আছে তাকে যখন প্রশ্ন করা হলো আপনি কি জানেন, আপনি কেন করছেন, আপনি কি এমবিবিএস, সে বলছেন আমাদের যে এজেন্সির মালিক তাকে বলে যে সবকিছু করতে হবে। মানে যে ডক্টর নয়, এই জন্য এখানে বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালে দেখা গেছে রোগীদের মৃত্যু হয়েছে এই কারণের জন্য। এখানে উপযুক্ত পরিকাঠামো নেই, চিকিৎসা ব্যবস্থা নেই। তার আজকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। 7,90,000 কোটি টাকা দেনার দায় এই পশ্চিমবঙ্গে আছে। এটা ঘুরে দাঁড়াতে সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। কেন যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন অত্যন্ত সিনিয়র একজন ডক্টর, ওনার সুনাম আছেন ডাক্তারি চিকিৎসার জন্য। তাই আশা করছি খুব তাড়াতাড়ি স্বাস্থ্য পরিষেবা ফিরে পাবে পশ্চিমবঙ্গের মানুষ। ধন্যবাদ। দিদি, এই যে তৃণমূল সরকারের পতন এবং স্বপ্ন পূরণ বিজেপি সরকারের আশা এবং বিপুল পরিমাণ ভোট নিয়ে, তাহলে এবার কি এই যে সাধারণ জনগণ তাদের স্বপ্নগুলো পূরণ হবে, ডিমান্ড গুলো ফুলফিল হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কেননা আমরা সরকারি ক্যাম্প অলরেডি চালু করেছি। আপনি জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেরকম ভাবে সাংগঠনিক লড়াই করেছেন, সেরকম ভাবে প্রশাসনিক ম্যানেজমেন্টটা উনি খুব ভালো বোঝেন। আজকে 1 মাসে পদার্পণ করেছে আমাদের সরকার, তার মধ্যে যতটা পেরেছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু সকলে দোরগোড়ায় পৌঁছেছি। মানুষের 100% স্বপ্ন পূরণ হবে, খালি একটু সময় দিতে হবে, একটু ভরসা করতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। পরিমল শাহর উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের ফল যারা করেছে, আজকে বাচ্চু মাস তিনি আজকে জেলে রয়েছেন। আর ভারতীয় চ্যাটার্জি তিনি আজকে একেবারে মানে নিঃস্ব হয়ে গেছেন বলা যেতে পারে, রাজনৈতিক ভাবে একেবারে নিঃস্ব। তো এটা আমাদেরকে শেখায় যে আমরা যদি সঠিক পথে চলি তাহলে আমরা একেবারেই দেশের সেবা, দশের সেবা সবকিছু জানতে পারবো, সঙ্গে নিজেদের আত্মসম্মানও বেঁচে থাকবে। এমনি আজকে পরিমল দা তাকে যেভাবে গ্রেপ্তার করে মারা হয়েছিল তার কোনো দোষ ছিল না। আজকে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, কারণ ওনার আমরা যারা পরবর্তী রয়েছি আজকে তারা আমরা কেউ এমএলএ, কেউ ভালো ভালো জায়গাতে আমরা রয়েছে এবং দেশের সেবা করছি। আর যারা এটা করেছিল আজকে তারা নিঃস্ব। আর এই যে এত বছর যে তৃণমূল সরকারের আমল ছিল, পরে যখন বিজেপি সরকার, আপনার দুজনেই বললেন যে স্বাস্থ্য ব্যবস্থার দিকটা উন্নতি হবে। আর এই যে আমরা দেখেছি একটু অন্যরকম কোশ্চেন, যে বেহালার দিকে যে রাস্তাঘাটের খুব অবনতি, বেহালার দিকে আমরা জানি যে এই বর্ষাকাল আসছে, তো এবার কি মনে হচ্ছে যে বিজেপি সরকার আস্তে আস্তে সেই উন্নতিটা করতে পারবে যাতে করে বেহালার মানুষ সন্তুষ্ট হয়? আস্তে অলরেডি বেহালা পূর্বের বিধায়ক শ্রী শঙ্কর শিকদার মহাশয়, বেহালা পশ্চিমের বিধায়ক, কিন্তু ডিএম লেভেলে, কর্পোরেশনের, আমাদের এর লেভেলে সবার সাথে কথা বলেছেন, মিটিং করেছেন। অলরেডি কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা খেয়াল করবেন যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে, কিছু জায়গায় ড্রেনেজ ক্লিয়ার করার কাজ চলছে। আমরা আশা করছি, দেখুন ব্যাপারটা হচ্ছে এই জল জমার ব্যাপারটা বেহালার, এটা দীর্ঘ আমার জন্ম থেকে দেখে আসছি। আমার আজকে প্রায় 58 বছর বয়স, বেহালা ডোবেনি এমন কোনোদিনও যায় পরিবর্তন, কিন্তু একটু সময় সাপেক্ষর ব্যাপার। রাস্তাঘাট যেসব যা কিছু ছিল সেগুলো হয়তো প্রাথমিক স্তরে পরিবর্তন হয়ে যাবে। জলের ব্যাপারটা, ড্রেনেজ ব্যাপারটা, এটা হয়তো আস্তে আস্তে হবে ধীরে ধীরে। তবে আশা করছি আমরা 1 বছরের মধ্যে মানুষকে কিছুটা হলেও সুরাহা দিতে পারবো। ধন্যবাদ স্যার।